বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৮ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে দেখি পারি কিনা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখি পারি কিনা। আমরা কিন্তু এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো প্রথমেই ১ নম্বরে বলা হয়েছে হিসাব করি। আমরা কিন্তু এখানে দেখো একটি অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা কিন্তু জানি যে যদি বন্ধনী থাকে, দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী রয়েছে, তারপরে দ্বিতীয় বন্ধনী রয়েছে এবং তৃতীয় বন্ধনী রয়েছে। ৩টি বন্ধনী কিন্তু এখানে রয়েছে, তাই না? তাহলে যদি বন্ধনী থাকে তাহলে কিন্তু প্রথমেই আমাদের সেই বন্ধনীর কাজগুলো করতে হয়, তাই না? প্রথমে হচ্ছে কোন বন্ধনীর কাজ? প্রথম বন্ধনীর কাজ সবার আগে করতে হয়, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। আচ্ছা, এবারে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা কিন্তু শিখেছি সর্বপ্রথমে হচ্ছে আমাদের ভাগের কাজ করতে হয়। কিসের কাজ? ভাগের কাজ। তারপরে হচ্ছে গুণের কাজ এবং তারপরে কিন্তু যোগ বিয়োগের কাজ আমাদের পরে করতে হয়, তাই না? শেষে করতে হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। যেহেতু প্রথম বন্ধনী রয়েছে, তাহলে এই প্রথম বন্ধনীর ভিতরে যে কাজগুলো রয়েছে এটিকে আমরা সবার প্রথমে করব এবং বাকি যা রয়েছে সবগুলোকে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিব। ঠিক আছে, ওইগুলোকে আমরা কিচ্ছু করব না, শুধু প্রথম বন্ধনীর কাজটুকু শুরুতে আমরা করব, এতটুকু। ঠিক আছে, দেখো আমরা নিচে কি করলাম, একটি সমান চিহ্ন দিলাম। তোমরা কিন্তু এই সম্পূর্ণ অঙ্কটি উঠাবে। আমার এখানে জায়গা কম, এই জন্য আমি আর এটি উঠালাম না। এটি যেহেতু দেওয়াই আছে, এর পরের লাইন থেকে আমি করি। হ্যাঁ, আমরা সম্পূর্ণ অঙ্ক এই পর্যন্ত একই রকমভাবে রেখে দিব। দেখো এখানে রয়েছে ৭৮, তারপরে হচ্ছে কি বিয়োগ তৃতীয় বন্ধনী, তারপরে হচ্ছে ৫৬ যোগ দ্বিতীয় বন্ধনী, হ্যাঁ, তারপর হচ্ছে ১৬৫। দেখো এই যে ১৬৫ বিয়োগ, তারপরে কিন্তু এই যে প্রথম বন্ধনী রয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। এখানে কয়টি সংখ্যা এখানে দেখো কি কি বলা হয়েছে? ৪৮/৬ গুণ ৯। তাহলে এই বন্ধনীর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটি ভাগ রয়েছে এবং একটি গুণ রয়েছে। তাহলে তোমরা বলো তো দেখি, ভাগের কাজ আগে করতে হয় নাকি গুণের কাজ? আমরা কিন্তু দেখেছি যে সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ। তাহলে ভাগের কাজটুকু আমরা প্রথমে করব। ঠিক আছে, এখানে বলা হয়েছে ৪৮/৬। ৪৮কে যদি আমরা ৬ দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? ৬-এর ঘরের নামটা পড়ো তোমরা। আমরা কি জানি? ৬-১ ৬, ৬-২ ১২, ৩-৬ ১৮, ৪-৬ ২৪, ৫-৬ ৩০, ৬-৬ ৩৬, ৬-৭ ৪২, তারপর হচ্ছে কি ৬-৮ ৪৮। ৬-৮ কিন্তু ৪৮ হয়। তাহলে অর্থাৎ ৬ দ্বারা ৪৮কে ভাগ করলে কয়বার ভাগ যায়? ৮ বার ভাগ যায়। আমরা পাচ্ছি হচ্ছে কত? ৮। তাহলে আমরা এই যে এই ভাগের কাজটুকুকে করে পাচ্ছি আমরা ৮। আমরা লিখে দিলাম ৮। এরপরে বাকি রইল কি? গুণ ৯। আমরা লিখে দিলাম গুণ ৯। এই এতটুকু একই রকমভাবে রেখে দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এই যে ৬ গুণ ৯, তাই না? আচ্ছা সরি, এই যে এতটুকুর কাজ করে আমরা পাচ্ছি ৮। ৮-এর সঙ্গে গুণ ৯, এই এতটুকুর কাজ কিন্তু এখনো বাকি রয়ে গেছে, তাই না? এই কাজটুকু যখন আমরা করব তখন কিন্তু আমরা এই বন্ধনীটা উঠিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা আরেকটু ভালোভাবে যদি বলি, এই বন্ধনীর ভিতরে কয়টি সংখ্যা রয়েছে? ১টি ২টি ৩টি। যখন এই সম্পূর্ণ বন্ধনীর ভিতরে কাজ করে আমরা শুধুমাত্র একটি সংখ্যা পাবো, একটি সংখ্যা পেলে তখন আমরা এই বন্ধনী উঠিয়ে দেব। কিন্তু আমরা এখানে পাচ্ছি কয়টি সংখ্যা? ১টি ২টি। হ্যাঁ, এখনও কিন্তু ২টি সংখ্যা রয়ে গেল। তার মানে এই বন্ধনীটা এখনও কিন্তু আমাদের উঠালে হবে না, আমাদের রেখে দিতে হবে। ঠিক আছে, আমরা এই যে আগের ৮-এর আগে আমরা এখানে বন্ধনী দিলাম এবং ৯-এর পরে বন্ধনী রয়েছে, আমরা ৯-এর পরে বন্ধনীটাকে শেষ করলাম। এবারে বাকি যা রয়েছে একই রকমভাবে রেখে দাও, কারণ আমাদের এই যে প্রথম বন্ধনীর কাজই তো এখনও শেষ হয়নি, তাই না? এই জন্য আর কোনো কাজ আমরা করবো না। আমরা এখানে লিখে দেবো গুণ ২, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই না? আচ্ছা, এবার নিচের লাইন আমরা আবারও একটু সমান চিহ্ন দিলাম। যেহেতু প্রথম বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, এই জন্য এই কাজটুকু আমাদের সর্বপ্রথম শেষ করতে হবে, তারপরে আমরা অন্য কাজ করব। তাহলে বাকি যা কিছু সব একই রকমভাবে রেখে দাও। দেখো ৭৮ বিয়োগ হচ্ছে তৃতীয় বন্ধনী, তারপর হচ্ছে ৫৬ যোগ দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে ১৬৫, হ্যাঁ, বিয়োগ এই যে এরপরে দেখো আমরা যে প্রথম বন্ধনীর কাছে চলে আসলাম। এখানে বলা হয়েছে কি ৮ গুণ ৯। তাহলে ৮-এর সঙ্গে আমরা এবারে কি করব? ৯-কে গুণ করব। দেখো গুণ করলে কত হয়? ৮ নং কত হয়? আমরা জানি ৮ নং
72। আমরা এই যে দেখো এখানে লিখে দিলাম 72। তাহলে এই 72 তার মানে কিন্তু একটি সংখ্যা পেয়ে গেছি। এই দেখো প্রথম বন্ধনীর কাজ করে আমরা কিন্তু একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি। এখন আর আমাদের এই বন্ধনীর দরকার নেই, আমরা বন্ধনীটাকে উঠিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা এবার বাকি রইল কি গুণ 2, আমরা লিখে দেব গুণ 2, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, তাই না? আচ্ছা প্রথম বন্ধনী কিন্তু আমাদের এবার উঠে গেল। তাহলে প্রথম বন্ধনী উঠে গেলে এবার আমাদের কোন বন্ধনীর কাজ করতে হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। এখানে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী রইল, তাই না? তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের প্রথমে করতে হবে। এই যে কিন্তু দ্বিতীয় বন্ধনীর ভিতরে এতটুকু রয়েছে। তাহলে আমরা কি করব? বাকি যা আছে সব একই রকমভাবে রেখে দেব। দেখো আমরা লিখলাম হচ্ছে 78, 78 বিয়োগ, এরপরে যে তৃতীয় বন্ধনী রয়েছে আমরা তৃতীয় বন্ধনী রাখলাম, এরপরে 56, হ্যাঁ, যোগ আমরা এইটুকুকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাছে আমরা চলে আসলাম। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি কি বলা হয়েছে? 165 বিয়োগ 72 গুণ 2। তাহলে আমরা এখানে একটি বিয়োগ দেখতে পাচ্ছি এবং একটি গুণ দেখতে পাচ্ছি। তাহলে বিয়োগ এবং গুণ এই দুইটির মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? এই দেখো সর্বপ্রথম হচ্ছে ভাগ, ভাগ তো এখানে নেই, তারপরে হচ্ছে গুণ, তাই না? আচ্ছা তার মানে আমাদের কিন্তু গুণের কাজটা আগে করতে হবে, বিয়োগের কাজ হচ্ছে পরে। তাহলে আমরা কি করব? এই 165কে একই রকমভাবে রেখে দেবো। এখানে তৃতীয় বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, আমরা এটিকে একই রকমভাবে রাখলাম। 165 আমরা এটিকেও একই রকমভাবে রেখে দিলাম। বিয়োগ রয়েছে, বিয়োগটাকে একই রকমভাবে রাখলাম। এবার 72-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি, হ্যাঁ কত হয় দেখো তো? আমরা যদি একটু গুণ করে দেখি, এই পাশে দেখো 72-এর সঙ্গে আমরা গুণ করব 2কে। 2 দুগুণ হয় 4, 7 দুগুণ 14। তাহলে কত হয়ে গেল? আমাদের কিন্তু মোট হয়ে গেল হচ্ছে 144। তাহলে এই দুটিকে গুণ করে পাচ্ছি আমরা 144। আচ্ছা তাহলে আমাদের কিন্তু দেখো এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখনও একটি সংখ্যা, দুইটি সংখ্যা কিন্তু রয়ে গেল, তাই না? যেহেতু দুইটি সংখ্যা এখনও রয়ে গেছে, তার মানে এই দ্বিতীয় বন্ধনী আমরা একই রকমভাবেই রেখে দেবো। এটিকে কিন্তু এখনও আমরা উঠাবো না, কারণ যখন আমরা এই যে এইবারে যখন এই কাজটুকুকে করে একটি মাত্র সংখ্যা পাবো, তখন কিন্তু এই দ্বিতীয় বন্ধনী আমরা কি করব? উঠিয়ে দেব। এক সংখ্যা পেলে আমরা উঠিয়ে দেব, কিন্তু 2 সংখ্যা 3 সংখ্যা থাকলে কিন্তু আমরা এই বন্ধনীটাকে উঠাবো না, আমরা একই রকমভাবেই বন্ধনীটাকে রেখে দেব, তাই না? আচ্ছা এবার দেখো নিচে আমরা আরেকটি সমান চিহ্ন দিলাম। এবার দেখো আমাদের যেহেতু দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, তার মানে বাকি সব একই রকমভাবে রাখবো, এইটুকুর কাজ আগে করব। হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে 78 বিয়োগ, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী 56 যোগ। এখন যদি আমরা এই দ্বিতীয় বন্ধনীর কাজটুকুকে করি, এখানে বলা হয়েছে কি 165 বিয়োগ 144। তাহলে এই সংখ্যা থেকে 144কে আমরা বিয়োগ করি। দেখো আমরা কি জানি শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যা বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে কি 5, 5 থেকে এখানে শেষে রয়েছে 4, 4কে বিয়োগ করো। আমরা জানি 5 থেকে 4 চলে গেলে থাকে কত? আর কিন্তু থাকে শুধুমাত্র 1। আমরা এখানে শেষে লিখে দিলাম 1। এবারে যদি আমরা এই আগের সংখ্যা থেকে আগের সংখ্যাটিকে বিয়োগ করি, এখানে আগে রয়েছে 6, এখানে আগে রয়েছে 4, 4 থেকে 6 চলে গেলে কত থাকে? 4 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আরও 2। আমরা এখানে লিখে দিলাম 2। হ্যাঁ এবার এই আগের সংখ্যা থেকে আগের সংখ্যাকে বিয়োগ করো। এখানে শুরুতে রয়েছে 1, এখানেও শুরুতে রয়েছে 1, 1 থেকে 1 চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। তাহলে আমরা পাচ্ছি কত বিয়োগ করে? 21, তাই না? যেহেতু একটি মাত্র সংখ্যা পাচ্ছি, 21 পাচ্ছি, যার কারণে এই দ্বিতীয় বন্ধনে আমাদের আর দরকার নেই, আমরা এটিকে উঠিয়ে দিলাম। বাকি এখানে বাকি থাকলো কি তৃতীয় বন্ধনী, আমরা তৃতীয় বন্ধনীটাকে একই রকম রেখে দিলাম। আচ্ছা এবার নিচে আমরা আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন দেখো আমাদের কিন্তু এবারে তৃতীয় বন্ধনীটা রয়ে গেল, এই জন্য আমরা কি করব? আগে তৃতীয় বন্ধনীর কাজ করব। আচ্ছা বাকি যা আছে একই রকমভাবে রেখে দাও। 78 বিয়োগ আমরা একই রকমভাবে রেখে দিলাম। এবার এই তৃতীয় বন্ধনীর মধ্যে বলা হয়েছে 56 যোগ 21, 56 এবং 21কে যোগ করো। আমরা কি জানি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে 6, এখানে রয়েছে 1, 6 এবং 1কে যোগ করলে হয় 7, আমরা শেষে লিখে দিলাম 7। এবার প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা এবং প্রথম সংখ্যা যোগ করো। 5 এবং 2কে যোগ করলে হয়ে যায় আবারও কিন্তু 7, তাহলে আমরা এখানে লিখে দিলাম আবারও 7। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি কত? আমরা কিন্তু পাচ্ছি 77, 78 বিয়োগ 77। তাহলে এখন দেখো আমাদের কিন্তু এই যেহেতু একটি সংখ্যা পেয়ে গেছে, এখন আর আমাদের এই ব্র্যাকেট দরকার নেই, বন্ধনী দরকার নেই, তাহলে আমরা পাচ্ছি 78 বিয়োগ 77। এখন দেখো আমরা এরপরে তোমরা নিচে আরও একটি সমান চিহ্ন দেবে, এই যে একটি সমান চিহ্ন আমরা দিলাম। 78 থেকে 77কে কিন্তু এবার আমাদের বিয়োগ করতে হবে। এই দেখো শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 7, 8 থেকে 7 চলে গেলে কত থাকে? 1 থাকে।
আমরা লিখে দিলাম 1। এবার প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো, এখানে শুরুতে রয়েছে 7, এখানেও শুরুতে 7, 7 থেকে 7 চলে গেলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 কখনোই লিখতে হয় না, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো আমাদেরকে বলা হয়েছে 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। আমাদের এটিকে কিন্তু গাণিতিক বাক্যে লিখে সমাধান করতে বলা হয়েছে, কথার অঙ্কে লিখবো না, গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলা হয়েছে প্রশ্নটি আবার বোঝার চেষ্টা করো। 12টি কলমের দাম হচ্ছে 180 টাকা, তাহলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন, মানে 25টি কলমের দাম কত টাকা হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজ। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে যেহেতু 12টি কলমের দাম দেওয়া রয়েছে 180 টাকা, এই 12টি কলমের দাম থেকে আমরা একটি কলমের দাম বের করব। যখন আমরা একটি কলমের দাম বের করতে পারবো, তখন কিন্তু সেইখান থেকে 25টি কলমের দাম খুব সহজেই বের করতে পারবো, কারণ একটির যে দাম হবে তার সঙ্গে 25কে গুণ করে দিলেই কিন্তু 25টি কলমের দাম পেয়ে যাব, তাই না? খুবই সহজ। তাহলে প্রথমে আমরা কি করব? একটি কলমের দাম বের করব। একটি কলমের দাম কিভাবে বের করব? যেহেতু 12টির দাম রয়েছে 180 টাকা, এই জন্য 180কে আমরা 12 দ্বারা ভাগ করব, তাই না? আচ্ছা, আমরা এখানে প্রথমে কি লিখতে পারি? আমরা প্রথমে কিন্তু একটু সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 180। 180 একে ভাগ করবো কত দ্বারা? ভাগ করবো হচ্ছে 12 দ্বারা, আমরা লিখবো হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা, যখন 180কে আমরা 12 দ্বারা ভাগ করব, তখন আমরা পেয়ে যাব কি? একটি কলমের দাম কত টাকা। যখন একটি কলমের দাম পেয়ে যাব, তখন আমরা এই একটি কলমের দামের সঙ্গে যেহেতু 25টি কলমের দাম বের করব, এই জন্য 25কে গুণ করে দেব, কারণ একটির যে দাম হবে 25টির কিন্তু তার চাইতে 25 গুণ বেশি দাম হবে। এই জন্য আমরা এর সঙ্গে গুণ করব কাকে? এর সঙ্গে গুণ করব হচ্ছে 25কে। আমরা লিখে দিলাম 25 গুণ 25। এখন দেখো এখানে আমাদের একটু কাজ রয়েছে, সেটি হচ্ছে কি, আমরা প্রথমে কিন্তু এইখানে একটি ব্র্যাকেট দেব, একটি বন্ধনী দেব। কেন? কারণ হচ্ছে এই 180কে কিন্তু প্রথমেই আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে, তাই না? কারণ যখন আমরা 180কে 12 দ্বারা ভাগ করব, তখন আমরা একটি কলমের দাম পাবো। ঠিক আছে, এই কাজটি আমাদের প্রথমেই করতে হবে, এই জন্য আমরা প্রথম বন্ধনী দিয়ে এটিকে চিহ্নিত করে দিলাম। প্রথম বন্ধনী থাকলে আমরা কি বুঝবো? যে আমাদের আগে কিন্তু এই কাজটি করতেই হবে, কারণ প্রথম বন্ধনীর কাজ দিয়ে আমাদের শুরু করতে হয়, তাই না? আচ্ছা, এই জন্য একটি বন্ধনী দিলাম। এবার দেখো সমাধান করি, আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন 180কে যদি 12 দ্বারা আমরা ভাগ করি, দেখো তো কত হয়? 12 দ্বারা 180কে ভাগ করো। আচ্ছা, আমরা প্রথমে 12 যেহেতু এক সংখ্যা, দুই সংখ্যা, দুইটি অঙ্ক, তাই না? এই জন্য আমরা প্রথমে এই দুইটি অঙ্ককে যদি একটু ভাগ করি, দুইটি অঙ্ক মিলে কত হয়ে যায়? 1 এবং 8 মিলে হয়ে যায় 18। 18কে আমরা 12 দ্বারা কয়বার ভাগ করতে পারবো? একবার। আমরা জানি 12 একে 12। আচ্ছা, 18 থেকে এবার 12 বিয়োগ করো। 8 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 6। 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 কখনোই দিতে হয় না। আমরা পাচ্ছি 6। এবার এই পাশে যে 0 রয়েছে, 0টা কিন্তু নিচে নেমে যাবে, তাই না? এবার 6 এবং 0 মিলে হয়ে গেল 60। এখন দেখো তো 60কে আমরা 12 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা কিন্তু 5 বার ভাগ করতে পারবো। আমরা জানি 5 12 60। ঠিক আছে, দেখো ভাগ কিন্তু মিলে গেল। আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু উত্তর পাচ্ছি 15। তার মানে হচ্ছে কি, একটি কলমের দাম হচ্ছে 15 টাকা। আমরা এখানে লিখে দিলাম 15। এখন আমরা কিন্তু এই ব্র্যাকেট মানে বন্ধনী উঠিয়ে দিব। কেন? কারণ আমরা জানি বন্ধনীর ভিতরের কাজ করে যখন একটি মাত্র সংখ্যা পাই, 15 কিন্তু একটি সংখ্যা, একটি সংখ্যা পেলে এই বন্ধনী উঠিয়ে দিতে হয়। আমরা উঠিয়ে দিলাম বন্ধনী। এবার বাকি থাকলো গুণ 25, আমরা লিখে দিলাম গুণ 25। এবার আমরা নিচের লাইনে একটা সমান চিহ্ন দিলাম। এখন আমরা কি করব? 15 এবং 25কে গুণ করলেই কিন্তু উত্তর বের হয়ে যাবে। দেখো যদি আমরা গুণ করি 15 এবং যদি 25কে আমরা একটু গুণ করি, দেখো 5 দ্বারা প্রথমে এই দুইটিকেই গুণ করো, 5 5 হয় 25। 25-এ 5কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকলো আমাদের এবারে 2, তাই না? 2টাকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এবারে 5 দ্বারা 1কে গুণ করো, 5 1 5, 5-এর সঙ্গে হাতের এই 2 মিলে কিন্তু হয়ে গেল 6 7। কত হয়ে গেল? 7 হয়ে গেল। আচ্ছা, এবার নিচে লাইনে আমরা একটু 0 দিলাম। এখন 2 দ্বারা প্রত্যেকটিকে গুণ করো, 5 2 হয় 10, 5 2 কত? 10। 10-এর এই 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের থাকলো এবারে 1, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার 2 দ্বারা 1কে গুণ করো, 2 1 2, তাই না? 2 1 2, 2 এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 3। আচ্ছা,
তাহলে দেখো আমরা এবার এই দুইটি সংখ্যাকে যদি যোগ করে দিই, 5 এবং 0কে যোগ করলে হয় 5, 7 এবং 0কে যোগ করলে হয় 7, 3-এর 3 কিন্তু নেমে যাবে। তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? 375। আমরা এখানে লিখে দেবো 375। এটিই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? 375 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু এই যেভাবে করে সমাধান করেছি এটিকেই কিন্তু বলা হয় গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। ঠিক আছে, এই হিসেবগুলো কিন্তু তোমরা একটু আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আমার এখানে জায়গা কম, এজন্য তোমাদের এখানে হিসেবটি করে দেখালাম। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। আচ্ছা, 60 টাকা দরে অর্থাৎ কি? এক একটি ডাব তিনি 60 টাকা করে বিক্রি করলেন। ঠিক আছে, প্রাপ্ত টাকার অর্ধেক, মানে যে টাকা তিনি পেয়েছেন বিক্রি করার পরে সেই টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। আচ্ছা, অর্ধেক দিয়ে তিনি গরুর খাবার কিনলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। এটিও কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করতে পারি? দেখো আমরা আবারও প্রশ্নটিকে একটু বুঝি। হ্যাঁ, বলা হয়েছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পারলেন এবং এক একটি ডাব সে কিন্তু 60 টাকা করে বিক্রি করলেন। ঠিক আছে, প্রত্যেকটি ডাব কিন্তু 60 টাকা করে বিক্রি করলেন। এবারে বলা হয়েছে প্রাপ্ত টাকার, অর্থাৎ যে টাকা তিনি পেলেন সেই টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। ঠিক আছে, এবং অবশিষ্ট টাকা, তারপরে যে টাকাটা থাকে সেইটা থেকে 150 টাকার সবজি কিনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? আমরা কিভাবে করে গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে সমাধান করতে পারি? দেখো, প্রথমে যেহেতু সে 25টি ডাব পারলো, তাই না? এই 25টি ডাব এক একটি কয় টাকা করে বিক্রি করলো? 60 টাকা করে। তাহলে 25টি ডাব বিক্রি করে সে কয় টাকা পেল সেটি কিন্তু আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? একটি ডাবের দাম যদি 60 টাকা হয়, 25টির দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 25 গুণ কিন্তু বেশি হবে, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে কি করব? 60 এবং 25কে কিন্তু আমরা কি করব? গুণ করব। আমরা প্রথমে লিখব, যেহেতু 25টি ডাব, তাহলে আমরা প্রথমে একটি সমান চিহ্ন দিয়ে লিখলাম হচ্ছে 25। এর সঙ্গে আমরা গুণ করব কয় টাকা? এক একটি ডাব যেহেতু 60 টাকা করে বিক্রি করেছিল, এই জন্য আমরা গুণ করব হচ্ছে 60। আচ্ছা, যখন আমরা এই দুটিকে গুণ করব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে সে এই ডাবগুলো বিক্রি করে কত টাকা পেয়েছিল। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের প্রথম কাজ। এই জন্য আমরা কী করব? একটি ব্র্যাকেট, মানে একটি বন্ধনী দেবো। আমরা একটি প্রথম বন্ধনী দেবো। ঠিক আছে, এই বন্ধনী দিলে আমরা কি বুঝতে পারবো? যে আমাদের সর্বপ্রথম এই কাজটি করতে হবে। আচ্ছা, যখন আমরা এই কাজটি করব তখন পেয়ে যাব যে সে কত টাকা পেয়েছে ডাব বিক্রি করে, তাই না? তারপর এই টাকা থেকে সে কি করলো? প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে এই টাকা থেকে সে অর্ধেক কী করলো? গরুর খাবার কেনার জন্য বিক্রি করলো, মানে ব্যয় করলো, তাই না? গরুর খাবার কেনার জন্য অর্ধেক ব্যয় করলো। অর্ধেক মানে কি? 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এই টাকাটাকে কি করব? এই টাকাটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করব, 2 ভাগ করব। ঠিক আছে, আমরা এখানে লিখব হচ্ছে কি ভাগ 2। যখন আমরা 2 ভাগ করব তখনই কিন্তু অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অর্ধেক কিন্তু সে গরুর খাবারের জন্য ব্যয় করলো, তাই না? তাহলে যখন 2 ভাগ করলাম তখন সেই অর্ধেক কিন্তু চলে গেল গরুর খাবারের জন্য। এরপরে যা থাকবে, দেখো যখন আমরা অর্ধেক করলাম এরপরে যা থাকবে, হ্যাঁ, বলা হয়েছে কি অবশিষ্ট টাকা থেকে, মানে এরপরে অর্ধেক করার পরে যা থাকবে সেই টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। তাহলে এখন তার কাছে যে কয় টাকা থাকলো অর্ধেক করার পরে, এই টাকা থেকে সে কী করলো? 150 টাকার সবজি কিনে আনলো। তার মানে এই 150 টাকাও কিন্তু তার কমে গেল, তাই না? যেহেতু 150 টাকা কমে গেল, তাহলে কি করব? এই মোট টাকা থেকে এবারে আমরা কি করব? বিয়োগ করে দেব 150 টাকাকে। আমরা লিখব বিয়োগ 150। ঠিক আছে, যখন 150 টাকা সবজি সে কিনলো, এখন তার কাছে কত টাকা থাকলো? তাহলে এই 150কে বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে এরপরে তার কাছে কত টাকা থাকলো। দেখো আমাদের কিন্তু সাজানো হয়ে গেছে। তোমরা যদি এইভাবে সাজাতে পারো, হ্যাঁ, গাণিতিক বাক্যটা তৈরি করতে পারো, তাহলে কিন্তু বাকি যে সমাধান সেটি কিন্তু আরও সহজ। তাহলে এটি হচ্ছে আমাদের প্রধান কাজ। আচ্ছা, এবার আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন দেখো প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ করব, তাই না? এখানে বলা হয়েছে 25 গুণ 60। তাহলে আমরা একটু আলাদা জায়গাতে যদি গুণ করি, দেখো 25-এর সঙ্গে যদি আমরা 60কে একটু গুণ করি, দেখো 6 দ্বারা প্রথমে 2টিকেই গুণ করো, 5 শূন্য গুণে 0, প্রথমে 0 দ্বারা 2টিকেই গুণ করবো, তাই না? 5 শূন্য গুণে 0, 2 শূন্য গুণে 0। এবার নিচে লাইনে একটি 0 দিলাম। এবার 6 দ্বারা প্রত্যেকটিকে গুণ করো,
6 দ্বারা 5কে গুণ করলে হয় 5 ছক 30, 30-এর শূন্যকে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকলো কিন্তু আমাদের এবারে 3। আচ্ছা, এবার 6 দ্বারা 2কে গুণ করো, 6 দুগুণ হয় 12, 12 এবং 3 মিলে কত হয়ে যায় 13, 14, 15, আমরা পাচ্ছি 15। আচ্ছা, এখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করলে কত পাচ্ছি, 0 0 মিলে হয় 0, 0 0 মিলে হয় 0, 5-এর 5 নেমে যাবে, 1-এর 1 নেমে যাবে, তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 1500 বা 1500, আমরা পাচ্ছি কত 1500, আমরা এখানে লিখে দেবো 1500। এবার দেখো এই দুটির কাজ করে যেহেতু আমরা একটি মাত্র সংখ্যা পাচ্ছি 1500, এই জন্য এই ব্র্যাকেট মানে বন্ধনী আমরা কিন্তু উঠিয়ে দিব। এবার বাকি যা রইলো একই রকমভাবে রেখে দাও, ভাগ 2 বিয়োগ 150। আচ্ছা, 150। এবার দেখো এখানে রয়েছে একটি ভাগ এবং একটি বিয়োগ। আমরা কি জানি ভাগের কাজ আগে করতে হয় না বিয়োগের কাজ? প্রথমেই কিন্তু ভাগের কাজ করতে হয়, তাহলে এই ভাগটুকুর কাজ আমরা আগে করব। 1500 ভাগ 2। আচ্ছা, আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। 1500-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 2 দ্বারা যদি আমরা 1500-কে ভাগ করি, দেখো প্রথমে 2 দ্বারা 1-কে তো ভাগ যাবে না, এই জন্য আমরা 15-কে ভাগ করি। 2 দ্বারা 15-কে কয়বার ভাগ যাবে? আমরা জানি 7 দুগুণ 14, 7 বার ভাগ যাবে। এবার 5 থেকে 4 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 1, নামবে হচ্ছে এই 0, তাই না? আচ্ছা, 1 এবং 0 মিলে হয়ে গেল 10, 10-কে 2 দ্বারা কয়বার ভাগ যাবে? আমরা জানি 5 বার, 5 দুগুণ 10। আচ্ছা, এবার দেখো এই শূন্যটা কিন্তু বাকি রয়ে গেল, এই শূন্যটাকে কিন্তু আমরা সরাসরি উত্তরের জায়গাতেও লিখে দিতে পারি, তাহলে হয়ে গেল কত 750, তাই না? তাহলে আমরা এখানে পাচ্ছি 750। আচ্ছা, যেহেতু এই ভাগটুকু করে 1500-কে আমরা 2 দ্বারা ভাগ করে পাচ্ছি 750, তারপরে বাকি থাকলো কি বিয়োগ 150, এখানে লিখে দাও বিয়োগ 150। আচ্ছা, এবার 750 থেকে যদি আমরা 150-কে বিয়োগ করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা থাকলো, তাই না? দেখো আমরা এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করো, শেষে রয়েছে 0, নিচে এইখানেও শেষে রয়েছে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, আমরা লিখে দিলাম 0। এবারে আগের সংখ্যা থেকে আগের সংখ্যাকে বিয়োগ করো, 5 থেকে 5 যদি চলে যায় তাহলে কিন্তু তার কিছুই থাকে না, 5 থেকে 5 চলে গেলে 0ই হয়ে যায়, কিন্তু কত হয়ে যায় 0, আমরা লিখে দিলাম 0। আচ্ছা, তাহলে এরপরে দেখো প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করো, এখানে প্রথমে রয়েছে 7, এখানে প্রথমে রয়েছে 1, 7 থেকে 1 চলে গেলে কত থাকে, 7 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 6, আমরা পাচ্ছি কত 600, ঠিক আছে? তাহলে এটিই কিন্তু উত্তর, অর্থাৎ তার কাছে এখন আর কত টাকা অবশিষ্ট রইল, আর তার কাছে কিন্তু 600 টাকা অবশিষ্ট থাকলো, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে কি যদি 8 কেজি আটার মূল্য 384 টাকা হয় তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? আচ্ছা, আমরা কিন্তু চাইলে এখানে এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমেও সমাধান করতে পারি অথবা কথার অঙ্কের মাধ্যমেও সমাধান করতে পারি। যেহেতু এটি গাণিতিক বাক্যের অধ্যায়, আমরা এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। হ্যাঁ, আচ্ছা, বলা হয়েছে কি 8 কেজি আটার দাম হচ্ছে 384 টাকা, তাহলে আমরা কত টাকা দিয়ে আটা কিনতে চাই? 4320 টাকা দিয়ে আমরা আটা কিনতে চাই। হ্যাঁ, তাহলে এই টাকায় আমরা কয় কেজি আটা পাবো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা শুরুতেই কি করব, যেহেতু আমরা এই এত টাকার আটা কিনবো এই জন্য এইটাকে আমাদের কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এই টাকাটাকে আমরা কি করব, 1 কেজি আটার যে দাম সেইটা দিয়ে ভাগ করব, ঠিক আছে? কারণ 1 কেজি আটার যে দাম সেইটা দিয়ে যখন এই টাকাটাকে আমরা ভাগ করব তখন কিন্তু পেয়ে যাব যে আমরা এই টাকায় কয় কেজি আটা পাবো, ঠিক আছে? এই জন্য প্রথমেই কিন্তু আমাদের এটি লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব, কারণ আমরা কি জানি ভাগের ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যাটিকে আগে লিখতে হয়, এই জন্য আমরা এই সংখ্যাটিকে আগে লিখব কত 4320, তাই না? একে আমরা ভাগ করব কত দ্বারা, এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভাগ করব 1 কেজি আটার যে দাম সেই দাম দিয়ে, তাই না? এখন এই জায়গাতে কিন্তু আমাদের 1 কেজি আটার দামটা বের করতে হবে। দেখো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে কি 8 কেজি আটার দাম হচ্ছে 384 টাকা। আচ্ছা, 8 কেজির দাম যদি 384 টাকা হয় তাহলে আমরা 1 কেজির দাম কিভাবে বের করব? এই 384-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলেই তো 1 কেজির দাম পেয়ে যাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, এই 384-কে ভাগ করব কত দ্বারা? ভাগ করব কিন্তু 8 দ্বারা। আচ্ছা,
তাহলে আগে কিন্তু আমাদের দেখো এই ভাগের কাজটা, দেখো এখানেও ভাগ এখানেও ভাগ, আমাদের কিন্তু আগে এই ভাগের কাজটা করতে হবে। কেন? কারণ আগে আমরা 1 কেজির দামটা কিন্তু বের করব, তারপর হচ্ছে আমরা এই বড় সংখ্যা দিয়ে এই 1 কেজির দামকে ভাগ করব, তাই না? যেহেতু আগে আমাদের এই ভাগের কাজটা করতে হবে, এই জন্য আমাদের কী করতে হবে, এখানে একটি প্রথম বন্ধনী দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা প্রথম বন্ধনী দিলাম। তার মানে কি, এখন আমরা দেখলেই কিন্তু বুঝবো যে আমাদের যেহেতু প্রথম বন্ধনী আছে, তার মানে এই ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে এই সংখ্যাটা একই রকমভাবে রেখে দেবো। এই দেখো আমরা লিখলাম 4320, এই যে ভাগ রয়েছে আমরা ভাগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার 384কে যদি 8 দ্বারা আমরা ভাগ করি, দেখো 8 দ্বারা 384কে যদি আমরা ভাগ করি, দেখো 8 যেহেতু একটি অঙ্ক, প্রথমে আমরা এক অঙ্ককে ভাগ করতে পারবো 8 দ্বারা, এক অঙ্ক রয়েছে 3কে কিন্তু 8 দ্বারা ভাগ করা যাবে না, এই জন্য 2টি অঙ্ককে ভাগ করো, 2টি অঙ্ক মিলে হয়ে গেল 38। 38কে 8 দ্বারা কয়বার ভাগ যায়? আমরা জানি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40 হয়ে যায়, তার মানে কিন্তু বেশি হয়ে যায়। 4 8 32, 4বার ভাগ যাবে, তাই না? 4 8 32। এবার 38 থেকে 32 বিয়োগ করো, 8 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 6, 3 থেকে 3 চলে গেলে কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 কখনোই লিখতে হয় না। এবার বাকি রইল কে এই 4টাকে নিচে নামিয়ে দাও। এখন হয়ে গেল কত? 6 10 4 64। 64কে 8 দ্বারা কয়বার ভাগ করা যায়? আমরা জানি 8 এ 8 64, 8 বার ভাগ করা যায়। আমরা এখানে লিখে দিলাম 8, 8 এ 8 64। আচ্ছা, এবার 64 থেকে 64 বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, আমাদের মিলে গেল, তাই না? আমরা উত্তর পাচ্ছি কত? 48। তাহলে আমরা এইখানে লিখে দেবো 48। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা কিন্তু বুঝতে পারি 1 কেজি আটার দাম 48 টাকা। আচ্ছা, যেহেতু এই ব্র্যাকেটের কাজ করে, বন্ধনীর কাজ করে আমরা একটি মাত্র সংখ্যা পেয়ে গেছি, এই জন্য বন্ধনী আর কিন্তু আমরা রাখবো না, এটিকে আমরা উঠিয়ে দিলাম। তাহলে 1 কেজি আটার দাম পাচ্ছি 48 টাকা। তাহলে এখন 4320 টাকা আমরা কয় কেজি আটা পাবো, কীভাবে বের করব? আমরা এই সংখ্যাটিকে 48 দ্বারা ভাগ করলেই কিন্তু উত্তর পেয়ে যাব। হ্যাঁ, আমরা এবারে একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি 48 দ্বারা, দেখো 48 দ্বারা যদি আমরা 4320কে একটু ভাগ করি, 48 যেহেতু 2 অঙ্ক, আমরা প্রথম দুটি অঙ্ককে কি ভাগ করতে পারবো? প্রথম দুটি অঙ্ক মিলে হয়ে যায় 43। 43 কিন্তু 48-এর চাইতে ছোটো, আমরা জানি ভাগ করতে গেলে এই মাঝের সংখ্যাটিকে বড় হতে হয় ওর চাইতে, তাই না? তাহলে আমরা কি করব? 3টি অঙ্ককে একসঙ্গে ভাগ করব, 432। ঠিক আছে, এই 3টিকে আমরা প্রথমে ভাগ করব। আমরা দেখব 48-এর সঙ্গে কতকে গুণ করলে, হ্যাঁ, 432-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। আচ্ছা, 48-এর সঙ্গে যদি আমরা একটু 9কে গুণ করে দেখি, দেখো তো কত হয়? 8 নং কত হয়? আমরা জানি 8 নং হয় হচ্ছে 8 নং হচ্ছে 72, তাই না? 72-এর 2কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকলো আমাদের এবারে 7। এবারে 9 দ্বারা 4কে গুণ করলে হয় 4 নং 36। 36 এবং এই 7কে যোগ করলে কত হয়? 36-এর সঙ্গে 7 মিলে কিন্তু হয়ে যায় 43, তাই না? আমরা এখানে লিখে দিলাম 43। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে হয়ে গেল 332। এই যে এটির সঙ্গে কিন্তু মিলেই গেল, 432, এখানেও 432। তার মানে 9 দ্বারা গুণ করে, 48কে 9 দ্বারা গুণ করে যেহেতু 432 হয়, আমরা লিখে দিলাম 432। এবারে এখানে যেহেতু একটু শূন্য বাকি রয়ে গেল, হ্যাঁ, এই শূন্যটাকে কিন্তু আমরা সরাসরি উত্তরের জায়গাতে বসিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 90। আমরা এখানে লিখে দিলাম 90। অর্থাৎ কি? অর্থাৎ 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? 90 কেজি কিন্তু আটা কেনা যাবে। ঠিক আছে, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।